ছাত্র জনতার ঐক্যবদ্ধ শক্তির মধ্য দিয়ে এলো গণ অভ্যুত্থান। স্বৈরাচার মুক্ত হলো বাংলাদেশ, রাজনীতিতেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হলো। কিন্তু হঠাৎই আমরা দেখছি কালো মেঘের ঘনঘটা। কেনই অস্থিরতা? এই প্রসঙ্গে আমাদের আজকের আলোচনা। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যার আজকের আয়োজন। আমি ফারনাজ জয়ী থাকছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজকে আমরা শিরোনাম নির্ধারণ করেছি কেনই অস্থিরতা। এই আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন মোস্তফা কামাল, উপবার্তা প্রধান, বাংলা ভিশন। সেই সঙ্গে আরো আছেন শরীফুজ্জামান শরীফ, রাজনীতি বিশ্লেষক ও সাবেক ছাত্র নেতা। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব মোস্তফা কামাল, আলোচনাটা আপনাকে দিয়ে শুরু করতে চাই। নতুন রাজনীতির মেরুকরণে যখন আমরা দেখলাম যে সম্ভাবনার নানা দিগন্ত উন্মোচন হলো, তখনই আমরা দেখছি কালো মেঘের ঘনঘটা। কেনই অস্থিরতা? জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন চমৎকার এবং ঘাটে মাঠে সব জায়গাতে একই প্রশ্ন, যে অস্থিরতার জন্য তো কেউ প্রস্তুত ছিল না, আকাঙ্ক্ষা ছিল না, বরং সবার প্রত্যাশা ছিল যে একটা স্থিতিশীলতার দিকে দেশ যাবে, সুনির্দিষ্ট কয়েকটি বিষয়ের একটা ফয়সালা হবে। সুনির্দিষ্ট বলতে সংস্কার এগোবে স্বাভাবিক গতিতে, নির্বাচনের প্রস্তুতি চলবে, যাদেরকে ফ্যাসিস্ট বলা হয় বা আমি যদি আইনি ভাষায় বলি অপরাধী বলা হয়, তাদের বিচার হবে। মোটা দাগে ঘটনা ছিল বা আকাঙ্ক্ষা ছিল এই তিনটা জায়গায়। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেল এই তিনটা জায়গার কোনোটার মধ্যে অ্যাটেনশন নেই, অথবা অ্যাটেনশন থাকলেও সেটা অন্যদিকে চলে যাচ্ছে, অর্থাৎ লক্ষ্যচ্যুত হচ্ছে। তো অস্থিরতা এসব কারণে অনিবার্য হয়ে গেছে অনেকটা। গত কয়েকদিনের বিশেষ করে যেসব ঘটনা একটার পর একটা, এগুলোতে অস্থিরতাকে আরও অবিসম্ভাবী করে তুলছে এবং শিগগিরই স্থির হবে পরিবেশ বা স্বাভাবিক হবে ওই লক্ষণ নেই, বরং অস্থিরতা আরও বাড়তে পারে, ওই ধরনের সমূহ আশঙ্কা আছে। তো যদি প্রথমে আপনি ধরতে হবে যারা এই আন্দোলনটা করেছে, যারা জুলাই বিপ্লব বা জুলাই আগস্ট বিপ্লব ঘটিয়েছে, তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা আছে। তারা এখন আদতে 2-3 ভাগ, তাদের কথা পরিষ্কার নয়। বাংলাদেশে শব্দটা আগেও ছিল সমন্বয় অথবা সমন্বয়ক অথবা সমন্বয়কারী। তো এবারের আন্দোলনের মধ্য দিয়ে এই শব্দটা একটা বিশালভাবে বড় পরিসরে প্রতিষ্ঠা পেয়েছে, তাদের নাম সমন্বয়কারী। কিন্তু তাদের মধ্যেই কিন্তু আমরা সমন্বয়ের একটা ভালো রকমের ঘাটতি দেখছি। শুধু সমন্বয়ের ঘাটতি নয়, তাদের মধ্যে অবিশ্বাসও আমরা দেখছি, অভক্তিও দেখছি। নেপথ্যে নিশ্চয়ই কোনো ক্ষমতার মোহ থাকতে পারে। সম্ভাব্যগুলো বলছি, ক্ষমতার মোহ বলতে রাষ্ট্রীয় ক্ষমতা নয়, রাজনৈতিক ক্ষমতা হতে পারে তাদের ঘাটতি আছে, ব্যাখ্যা বিশ্লেষণের ঘাটতি আছে, উপলব্ধির ঘাটতি আছে, বাস্তবতায় বোঝায় ঘাটতি আছে। হতে পারে যারা পরাজিত হয়েছে, পরাজিত শক্তির ষড়যন্ত্র। তো পরাজিত শক্তিকে ষড়যন্ত্রের উপর দায় দিয়ে তারা ষড়যন্ত্রে পড়বেন, সেটাও তো কাম্য নয়। আর পরাজিত শক্তি সচরাচর কারো কারো ভাষায় সেটা ষড়যন্ত্র, কিন্তু রাজনীতির ভাষায় সেটা রাজনীতি। এটাই এখন তাদেরকার রাজনীতি। তাদেরকে শুধু ষড়যন্ত্রকারী বললে সেটা এক পেশে হয়ে যায়, এটাও তাদের একটা রাজনীতি। তারা তাদের একটা অবস্থান চাইবেন, ওইটাই স্বাভাবিক। এটা কারো কাছে রাজনীতি মনে হবে, কারো কাছে ষড়যন্ত্র মনে হবে। এর পরবর্তীতে রয়েছে আন্দোলনের যে অন্যান্য স্টেক হোল্ডারগুলো, বিশেষ করে ধরেন বিএনপির সাথেও কিন্তু তাদের সমন্বয়ের একটা ঘাটতি আমরা দেখছি। এরপরে আছে জামাতে ইসলামী, তাদের সাথেও সমন্বয়ের ঘাটতি আছে, চাহিদার ঘাটতি আমরা দেখছি। আর আকাঙ্ক্ষার মধ্যে অন্যতম ছিল বাজার পরিস্থিতি, যে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে জিনিসপত্রের দাম অন্তত একটু একটু করে হলেও আসবে। সরকারের চেষ্টা আছে, কিন্তু আমরা দেখছি ওখানে ফলাফল খুব একটা আকাঙ্ক্ষিত নয়। সামান্য কয়েকটা পণ্যের দামে গত কয়েকদিন থেকে একটু একটু কমছে, বাদ বাকিগুলো কিন্তু বাড়ান্তই সব আগের মতোই। তো এতে করে যেটা আমরা বলা হয় যে ফরজ কাজে যদি অ্যাটেনশন না থাকে, তখন নফল নিয়ে টানাটানি করতে হয়। তো আর নফল নিয়ে টানাটানি করতে গিয়ে স্বাভাবিক কাজও হয় না, যেটা এই মুহূর্তে আমরা দেখছি। যারা সংস্কার করবেন তারা তাদের মতো করে এগোচ্ছেন। সংস্কার আদৌ হবে কিনা বা কতটুকু হবে বা শেষ হবে কিনা, এই প্রশ্নগুলো সামনে আসছে। একটা উদাহরণ যদি দিতে হয় কথার প্রেক্ষিতে, সংস্কার কতটুকু হবে তার একটা নমুনা কিন্তু আমরা নির্বাচন কমিশনে দেখেছি। নির্বাচনের পদ্ধতি, বিধিবিধান বা নির্বাচন কমিশন গঠন, এই বিষয়ে সংস্কার হচ্ছে, কাজ চলছে প্রস্তাবনা আকারে। তো তারা প্রস্তাবনা সরকারের কাছে জমা দেবেন,
তার আগেই কিন্তু নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে। এর মধ্য দিয়ে নির্বাচন কমিশন গঠন হয়েছে, রাজনৈতিকভাবে এটা ভালো খবর। কিন্তু সংস্কারের আগেই যে হয়ে গেল, এখানে কিন্তু একটা প্রশ্ন দেখা দিয়েছে যে আসলে শেষ পর্যন্ত সংস্কারগুলো সেই আলোচনা হবে আমি কিনা। ফিরবো। ধন্যবাদ জানাচ্ছি জনাব মোস্তফা কামাল। পরবর্তী অংশে আবারও ফিরছি। জনাব শরীফুজ্জামান শরীফ, আমরা দেখেছি যে ছাত্র জনতার ঐক্যবদ্ধ শক্তির মধ্য দিয়ে গণ অভ্যুত্থান এলো এবং গণ অভ্যুত্থানের সামনের সারিতে থেকে ছাত্ররাই কিন্তু নেতৃত্ব দিয়েছে। কিন্তু এই মুহূর্তে এসে কি আমরা কোনো ধরনের ছাত্রদের মধ্যে বিভক্তি লক্ষ্য করছি? কারণ ছাত্ররাই এখন দেখা যাচ্ছে নৈরাজ্যে জড়াচ্ছে, শিক্ষাঙ্গন উত্তপ্ত হচ্ছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে, আমার সাথের আলোচককে শুভেচ্ছা। গ্রাউন্ডটা আলোচনাটা ঠিক আছে। আমাদের এখানে গত স্বাধীনতার আগে এবং পরে তিনটা বড় দাগের যে পরিবর্তন, তিনটা গণ অভ্যুত্থান, একটা 69, একটা 90 এবং 2024, তিনটা গণ অভ্যুত্থানেই বাংলাদেশের পায়োনিয়ার ভূমিকাটা পালন করেছে ছাত্ররা। তাদের সঙ্গে অন্যান্য শ্রেণী পেশার মানুষ ছিল, রাজনৈতিক দলগুলো ছিল। কিন্তু এবারের প্রেক্ষাপটটা অনেকটা ভিন্ন এবং এটি অনেকটা কৌশলগত কারণে ভিন্নতার আশ্রয় নিতে হয়েছিল এবং তাদের আত্মদান, আত্মত্যাগ, বিপুল আত্মত্যাগ আছে। একই সাথে এই যে গণ অভ্যুত্থানটা গড়ে উঠেছে বিভিন্ন শ্রেণী পেশার রাজনৈতিক দলগুলোর নানা ধরনের অ্যাক্টিভিটির মধ্য দিয়ে, তাদের স্যাক্রিফাইস আছে এই পর্যন্ত নিয়ে আসার জন্য, তাদের অনেকেরই নানা ধরনের ত্যাগ আছে। 24-এ আমরা একটা জগদ্দল পাথরকে অপসারণ করলাম। ঠিক এই মুহূর্তে আপনি কামাল ভাইকেও যেটা জিজ্ঞেস করেছেন যে আমাদের এই গণ অভ্যুত্থান ঘিরে আমাদের আকাঙ্ক্ষা ছিল, আমাদের প্রত্যাশা ছিল এবং আরও একটা জিনিস ছিল, সেটি হচ্ছে সহযোগিতা। গত 3.5 মাসের যে সরকারটা, এই সরকারটাকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যেভাবে সমর্থন জুগিয়েছে, বাংলাদেশের এর আগের কোনো ঘটনায় এটি বিরল ঘটনা। আপনি খেয়াল করে দেখছেন, বিএনপি একটা বড় রাজনৈতিক দল। গত 15 বছরে বিএনপি যে ইস্যুটাকে সবথেকে বেশি সামনে নিয়ে এসেছে, তার একটা হচ্ছে বেগম খালেদা জিয়ার চিকিৎসা, তার দেশের বাইরে নিয়ে যাওয়া। আর একটা ইস্যু বিএনপি রাজনীতিতে খুব আলোচিত ছিল, তারেক রহমানের দেশে ফিরে আসা। দুটো ইস্যুতেই গত 3.5 মাস বিএনপি কোনো কথা বলছে না। নিশ্চয়ই এটি একটা রাজনৈতিক ইস্যু এবং এর মধ্যে নিশ্চয়ই রাজনীতি। এর পেছনে কি কারণ থাকতে পারে? এর পেছনে নিশ্চয়ই রাজনীতি আছে, এটা বিএনপি ভালো বলতে পারবে। আমি প্রশ্ন তুলছে যে এখন খালেদা জিয়ার বিদেশি চিকিৎসার ক্ষেত্রে বাধা কি? আমি স্যাক্রিফাইসের জায়গাটা, ওই জায়গাটা আসি যে এখন আমি জানি না যে আওয়ামী লীগের সমালোচনা করতে গেলে বিএনপি এই বিষয়টা সামনে আনবে কিনা যে বেগম খালেদা জিয়ার চিকিৎসা করতে বাধা যে দিয়েছে এটি সত্য, তারেক রহমান দেশে আসতে পারেননি এটাও সত্য। কিন্তু আজকের যে প্রেক্ষাপটটা, এই দুটো ঘটনাই কিন্তু ঘটছে না। আমি সেখানে যাব না। এটাকে আমি মনে করছি যে সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে, বিএনপি এই জায়গাটায় কোনো কথা বলছে না, সরকারকে সহযোগিতা করছে। এই ধরনের সহযোগিতার জায়গাটা আপনি খুব বেশি পাবেন না। আপনি ডানপন্থী দল বলেন, বামপন্থী দল বলেন, সহযোগিতা করছে। হঠাৎ করে পরিস্থিতি কেন পাল্টে গেল? আমার কাছে মনে হয় যে এই গণ অভ্যুত্থানের শেষ মুহূর্তে এসে আপনি যে প্রথমে 9 দফা, তারপরে 1 দফায় নিয়ে এলেন, এই যে ইস্যু 1 দফা, 1 দফা মানে কি? শেখ হাসিনার পতন ঘটবে। পতন ঘটার পরে কি হবে? বাংলাদেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকারগুলো ফিরে পাবে। বাংলাদেশ গণতান্ত্রিক পদ্ধতিতে শাসিত হবে। বাংলাদেশের সংবিধানে জনগণের যে ক্ষমতায়ন হয়েছিল, যেটাকে কেড়ে নেওয়া হয়েছিল, সেটি মানুষ ফেরত পাবে। বাংলাদেশের মানুষের জনজীবনের যে সংকটগুলো, দ্রব্যমূল্য, যে দ্রব্যমূল্য বিষয়ে আওয়ামী লীগের সময়ে কথা বললে তারা ঠাট্টা মশকরা করতেন। তারা বলতেন যে জিনিসপত্রের দাম যদি বেশি হবে, মানুষ যদি কিনতে না পারবে, তাহলে বাজারে তো জিনিসপত্র পড়ে থাকছে না বলতেন। তারা এসে বলতেন ইউক্রেন যুদ্ধের কারণে মুন্সিগঞ্জের আলুর দাম বেড়ে গেছে। তো এই যে হাস্যকর বিষয়গুলো, মানুষের এর ভেতর থেকে যে ক্ষুব্ধ হয়েছে, তার প্রভাবটা পড়েছে এই গণঅভ্যুত্থানে। বিগত শাসনামলে কিন্তু বারবার আমরা সিন্ডিকেটের কথাও শুনছি। এই তো এই ধরনের যে ঘটনাগুলো আপনি এই সময়কালে দেখছেন, সেই ঘটনাগুলোর পুনরাবৃত্তি হচ্ছে। কোথাও কোথাও অতিরিক্ত কতগুলো প্রেশার আমরা লক্ষ্য করছি। বাংলাদেশের গরিব মানুষের খাওয়ার উপাদান ছিল আলু। যে বাড়িতে কোনো কিছুই তরকারি নেই, বলতো যে ভাত আর আলু ভর্তা দিয়ে ভাত রান্না করো। আজকে সেই আলু হচ্ছে একটা বিলাসী পণ্য। আমি মাছ, মাংস, এই জায়গাগুলো, মাছে ভাতে বাঙালি, মাছ আমরা ইতিমধ্যে এটি বিদায় করে দিয়েছি, মাংস বিদায় করে দিয়েছি। এখন আলুর যে জায়গাটা, সেই জায়গাটা এটি হয়েছে। সরকারের চোখের সামনে এটি ঘটছে। 21 টাকা 66 পয়সা দিয়ে আলু আমদানি করা হচ্ছে, সেই আলু বিক্রি করা হচ্ছে
75 টাকায়। আজকে ভারত সিদ্ধান্ত নিয়েছে আলু এবং পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করবে না। আমি শঙ্কা করছি যে আগামীকাল পরশুদিন কি অবস্থাটা হবে আমি জানি না। কারণ আমাদের যে সিস্টেম, এই সিস্টেম হচ্ছে একটা লুটেরা সিস্টেম। আমাদের ইকোনমিক পলিসি হচ্ছে, পুঁজিবাদের কথা বলা হলেও এখানে একটা রাক্ষসে পুঁজিবাদ, যে যেভাবে পারো খেয়ে ফেলো। আমি ওই জায়গাটা যাচ্ছি না। পুঁজিবাদের আসলে নিয়ন্ত্রক কারা? এটাকে সরকার তার পলিসি দিয়ে নিয়ন্ত্রণ করছে। যে সিন্ডিকেটটা কন্ট্রোল করছে, আপনি আওয়ামী লীগের মতন একটা দল 15 বছর যে ক্ষমতায় ছিল, ব্যাপক দাপট নিয়ে বাংলাদেশের কোন সেক্টরটা তার দখলে ছিল না। সে আওয়ামী লীগ রাতের বেলায় পালিয়ে গেছে, সে কাপুরুষের মতন গর্তের মধ্যে লুকিয়ে আছে। তাহলে এই সিন্ডিকেটে কারা? তারা কি আওয়ামী লীগের থেকে শক্তিশালী? আপনি আওয়ামী লীগকে কোণঠাসা করতে পারছেন, পর্যুদস্ত করতে পারছেন, কিন্তু এই সিন্ডিকেটের ভেতরে যারা আছে তাদেরকে পর্যুদস্ত করতে পারছেন না। তার মানে কি তারা আওয়ামী লীগের থেকে শক্তিশালী? সেই প্রশ্নটি আমরা মোস্তফা কামাল আপনার কাছে একটু জানতে চাই যে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হলো কিন্তু সিন্ডিকেট টিকে গেল, বিষয়টি কেমন? অনেকটা ওই রকমই টিকে গেল, অথবা টিকিয়ে রাখা হয়েছে, অথবা তারা টিকে থাকতে পেরেছে। আওয়ামী লীগ আমলে একই ধরনের কথা আমাদের ছিল যে আওয়ামী লীগ বিএনপি নামক এই বড় দলটিকে অনেকটা নাই করে দিয়েছিল, জামাত ইসলামীকে নাই করতে করতে নিষিদ্ধের খাতায় নিয়ে গিয়েছিল। কিন্তু তথাকথিত ওই সিন্ডিকেট বা ওই চক্রের বিরুদ্ধে কিছু করেনি, অথবা করতে পারেনি, অথবা কুলায়নি। তৎকালীন বাণিজ্যমন্ত্রী কিন্তু সুস্পষ্টভাবে বলেছে সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না। আর একজন প্রতিমন্ত্রী, শিল্প প্রতিমন্ত্রী, তিনি বলেছিলেন যে সিন্ডিকেট নিয়ে কথা বললে তার প্রাণহানির আশঙ্কা আছে। আবার আঙ্গুল দেখিয়েছিলেন একজন পূর্ণমন্ত্রীর দিকে। তো তার মানে ভিতরেই গোলমেলে কত শক্তিশালী। তো এখন স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠেছে যে এখন যারা মাঠে আছে, সংস্কার আন্দোলন অথবা কোটা আন্দোলন, অবশেষে বৈষম্য বিরোধী আন্দোলন, তারা দাপটে ফিল্ডে আছে। বিএনপি যাদেরকে খুঁজে পাওয়া যেত না তারাও মাঠে আছে, জামাত ময়দানে আছে। তারা আওয়ামী লীগকে এক কাপড়ে বিদায় করতে পেরেছে, কিন্তু সিন্ডিকেটকে কিছু করতে পারছে না। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে, কিছু করতে পারছে না নাকি করার চেষ্টা করছে না, নাকি চেষ্টা করে বিফল হচ্ছে? মোটা দাগের প্রশ্ন তিনটাই। তাহলে এই শক্তির কথা যদি আপনি বাদ দেন, অন্তর্বর্তীকালীন সরকার কি এত অক্ষম যে সিন্ডিকেটের উপর তারা হাত বসাতে পারছে না? তো এখানে একটা প্রশ্ন ছিল বা আছে এখনও, যে আওয়ামী লীগ একটা দল, তার কিন্তু দল পালতে হয়েছে, কর্মী পালতে হয়েছে, অর্থাৎ সুযোগ সুবিধা দিতে হয়েছে। সেটা কেউ না বললেও ভিতরগতভাবে সত্য কথা এটাই রাজনীতিতে। তো এখন যারা ক্ষমতায় আছে তাদের কিন্তু দল নেই, কর্মী নেই, যে কর্মীদেরকে পালতে হয় বা দলকে সহযোগিতা করতে হয়, প্রিভিলেজ দিতে হয়, ওই ধরনের ফাংশন নেই। তাহলে এরপরও সিন্ডিকেট অধরা কেন? এবং আরো একটি কথা শরীফুজ্জামান শরীফ বলছিল যে পুরনো ঘটনাগুলোরই পুনরাবৃত্তি হচ্ছে। যদি তাই হয়, গণঅভ্যুত্থানের সুফল জনগণ কোন দিক দিয়ে পাচ্ছে? আসলে একটু একটু যে পাচ্ছে না তা কিন্তু নয়। এই যে আপনি একটা প্রশ্ন করতে পেরেছেন স্পষ্ট করে, এটাও তো একটা সুফল। আমরাও একটু মোটামুটি পরিষ্কার করে কথা বলছি, এটাও একটা সুফল। সুফল আছে, কিন্তু দৃশ্যমান, অর্থাৎ মানুষ যেগুলোতে আক্রান্ত বেশি ওগুলোতে ফয়সালা আসছে না। কারণ এই সরকারটার উপর মানুষের আকাঙ্ক্ষা খুব বেশি, খুবই বেশি। যেখানে 15 বছর 7 মাসের যন্ত্রণা, ওখানে মানুষের কিন্তু 3 মাস 3.5 মাসও সইছে না। তখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে এত বছর সয়েছেন, আরও 2-1 বছর সহ্য করেন না। এই পরামর্শে বা এই জবাবে তারা সন্তুষ্ট না। তারা মোটা দাগে প্রশ্ন করছে, তাহলে সরকার পরিবর্তন হলো কেন? তাদের মূল বিষয় যেটা সামনে, যে বাজারে তারা একটু স্বস্তি পেতে চায়, আইন শৃঙ্খলার ক্ষেত্রে একটু স্বস্তি পেতে চায়। আর অভিভাবকরা, অর্থাৎ সাধারণ মানুষ আর অসাধারণ মানুষ, এখানে তফাৎ করার অবস্থা নেই। অভিভাবক মাত্রই চায় তার সন্তানের পড়াশোনা হোক, কিন্তু পড়াশোনা মোটামুটি অনেকটা বন্ধের মতো। কিন্তু এখন শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে, কিন্তু একাডেমিক কার্যক্রম একেবারেই। সেই প্রশ্নটি আমি শরীফুজ্জামান শরীফের কাছে রাখতে চাই যে শিক্ষাঙ্গন তো আমরা দেখছি যে খুলেছে, কিন্তু ছাত্ররা ক্লাসে ফিরবে কবে? এই কথাটা আমি একেবারে 5 তারিখের পর থেকে বলে আসছিলাম যে আমাদের শাসকরা আমাদের স্টুডেন্টদের মনস্তত্ত্বটা বুঝতে পারেনি। গত 15 বছরে যে আমাদের সোসাইটিটা সংকুচিত হয়ে গিয়েছিল, তার একটা বড় প্রভাব পড়েছিল স্টুডেন্টদের উপরে। এবং এই স্টুডেন্টদের একটা বড় অংশ আজ থেকে কয়েক বছর আগে নিরাপদ সড়কের জন্য আন্দোলন করেছে, অনেক ভ্যাট বিরোধী আন্দোলন করেছে। এর ভেতর থেকে তার ভেতরে সে ক্রমশই বিক্ষুব্ধ হয়েছে। সেই তরুণ কিন্তু 15 বছরে জগদ্দল পাথরকে বিদায় করেছে। অর্থাৎ তার মধ্যে একটা উত্তেজনা, তার মধ্যে একটা অস্থিরতা ছিল। আপনার প্রথম যে কাজটা ছিল সেটি হচ্ছে তাকে ক্লাসে ফেরত পাঠানো।
আপনি সেই কাজটি করতে পারেননি। কোন কোন জায়গায় আপনি ছাত্রলীগ সবকিছু এসে নষ্ট করে দিয়ে যাচ্ছে এই ট্যাগ লাগিয়ে দিয়ে তাদেরকে তাদের অন্যায় আবদারগুলোকে আপনি প্রমোট করেছেন। সচিবালয়ের 14 তলার উপরে উঠে 300 শিক্ষার্থী আপনার কাছ থেকে আদায় করে নিল যে ইন্টারমিডিয়েট পরীক্ষা হবে না, মাঝপথে আপনি সেটিকে বন্ধ করে দিলেন। অথচ ইন্টারমিডিয়েট পরীক্ষা যে ফর্মেই হোক না কেন, প্রয়োজনে মার্কস কমিয়ে দিয়ে হলেও পুরো পরীক্ষাটা নেওয়া হোক। বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী, তাদের অভিভাবকরা সেটা চেয়েছেন। সেখানে এবার প্রশ্ন জনাব শরীফুজ্জামান শরীফ, আন্দোলনকারীরা কি সরকারের নমনীয়তার সুযোগ নিচ্ছে, নাকি এই মানসিকতা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে বল প্রয়োগের মধ্য দিয়ে কোনোভাবে দাবি আদায় করে নেওয়া যেতে পারে? আমি প্রশ্নটি রাখছি, একটা বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব শরীফুজ্জামান শরীফ, যে আলোচনায় আমরা ছিলাম, সরকারের নমনীয়তার সুযোগ নিচ্ছে কি আন্দোলনকারীরা, নাকি বল প্রয়োগের মধ্য দিয়ে দাবি আদায়ের মানসিকতা প্রতিষ্ঠিত হয়েছে, যেহেতু চিরাচরিত আমরা সংস্কৃতিতে দীর্ঘদিন ধরে এমনটি দেখে আসছি? ধন্যবাদ। বল প্রয়োগের প্রশ্নটা তখনই আসে যখন দেখা যায় যে আমার প্রতিপক্ষ কিছুটা দুর্বল, অথবা তিনি তার যে পজিশন সেই পজিশন থেকে শিফট করবেন। কোথাও কোথাও এই সুযোগটা গ্রহণ করেছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে তাদের নমনীয়তা একটা কারণ। তারা 100-200 মানুষের ওপিনিয়নকে মনে করেছেন সবার ওপিনিয়ন। আরেকটা জায়গা হচ্ছে যে এই সুযোগটা এর ভেতরে হিডেন এজেন্ডা নিয়ে যারা বসেছিল তারা এটিকে ব্যবহার করেছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় 5 তারিখের পরে দেখা গেছে আইএস এর পতাকা দিয়ে মিছিল করানো হয়েছে। ওই শিক্ষার্থী যারা ওই মিছিলে অংশগ্রহণ করেছেন তাদের অনেকেই জানতেন না যে এটা আসলে কিসের পতাকা, অর্থাৎ এদেরকে কেউ কেউ ব্যবহার করেছে। আজকের জায়গাটা আপনি যদি দেখেন, এই যে অস্থিরতার জায়গাটা শুধুমাত্র কি এই যে 2-3টা কলেজের মধ্যে অস্থিরতা? নো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা এই আন্দোলনে গণ অভ্যুত্থানের পায়োনিয়ার, তাই তো, তাদের নেতৃত্বে হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেখানে যেখানে জেলা কমিটি গঠন করতে যাচ্ছে প্রত্যেকটা জায়গা তারা সংঘাতে জড়াচ্ছে। ব্রাহ্মণবাড়িয়াতে একাধিক জন আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে নিতে হয়েছে। সুনামগঞ্জে এরকমের যে কতগুলো জায়গা, কোথাও যে পাল্টা কমিটি হয়েছে, অর্থাৎ এই অস্থিরতার একটা কাজ করছে। আরেকটা জায়গা হচ্ছে যে কতগুলো নতুন ইস্যু ক্রিয়েট করা হয়েছে, যে ইস্যুগুলোর সঙ্গে গণ অভ্যুত্থানের প্রত্যাশার কোনো সম্পর্ক ছিল না। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, এই অনুষ্ঠানটি যে দর্শকরা দেখছেন, এই দর্শকের কেউ কি আছেন যিনি এই গণ অভ্যুত্থানে সফল হলে, আওয়ামী লীগকে পরাজিত করতে পারলে প্রথম আলোর সামনে আমরা গরু জবাই করে উৎসব করব, এই কনসেপ্টটা তাদের মধ্যে ছিল? নো। আজকে এই দুঃখজনক ঘটনাটি আমাকে দেখতে হচ্ছে। আমি প্রথম আলোর 100টা সমালোচনা করতে পারি। সরকার, এই আগের যে সরকারটা ছিল, তারা কিন্তু গণমাধ্যমকে ভয় দেখানোর চেষ্টা করেছে। আমি একটা উদাহরণ আপনাকে দিই। 2017 সালের 17 ডিসেম্বর চট্টগ্রামের প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরীর জিয়াফতে পদদলিত হয়ে 9 জন মানুষ মারা যান। আওয়ামী লীগ তখন পাওয়ারে। তো এটা নিয়ে কোনো মামলা হয়নি, কিন্তু প্রথম আলোর একটা অনুষ্ঠানে বিদ্যুৎপৃষ্ট হয়ে একজন তরুণ মারা যাওয়ার পরে প্রথম আলোর কিন্তু সবাইকে কারাগারে যেতে হবে এরকমের একটা অবস্থা। কেন? যদিও দুটোই কিন্তু অনাকাঙ্ক্ষিত এবং কেউ ইচ্ছা করে করেছে। চট্টগ্রামেরটা আমি সেটা মনে করি না, প্রথম আলো যেটি করেছে সেটা ইচ্ছা করে করেছে আমি মনে করি না। কিন্তু আপনি একটা ইস্যু ব্যবহার করে, ইউজ করে প্রথম আলোকে বাক্সবন্দী করার চেষ্টা করেছেন, আমি তার নিন্দা করি। আপনি বিভিন্ন মিডিয়াতে, আমি কামাল ভাইরা আপনারা অনেক দিন ধরে মিডিয়ার সাথে কাজ করছেন, আমার দেখা মতে গত 10-15 বছর আমরা আওয়ামী লীগের অনেক সমালোচনা করি, রাইট? কিন্তু আমরা কোন জায়গায় কথা বলতে পেরেছি, একেবারে বলতে দেন এটি সত্য না। টকশোগুলোতে আমরা অনেক সমালোচনা তাদের করেছি। আজকে আমি এসে দেখছি যে আপনি মিডিয়াকে যে প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ করতে চাইছেন, আপনি যাকে তাকে ধরে নিয়ে যাচ্ছেন, একটা মামলা দিয়ে দিচ্ছেন। কোথায়? ওই ময়মনসিংহে কোন হত্যাকাণ্ডের সাথে অমুক মিডিয়ার প্রধান তিনি যুক্ত ছিলেন। এটি তো একটা কাল্পনিক। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার পরিবার পর্যন্ত এটি স্বীকার করে না। এই আন্দোলনে অমুক অর্থায়ন করেছে, আপনি ধরে নিয়ে যাচ্ছেন। একটা ঘটনা ঘটানোর ভেতর থেকে আপনি 50 জায়গায় ভয় ঢুকিয়ে দিচ্ছেন। এবং এই যে ঘটনাগুলো, যে প্রথম আলোর আপনি চোখের সামনে সকাল থেকে একই কাজ হচ্ছে, ওই গরু জবাই করা হচ্ছে, তারপরে মাইকে বক্তৃতা করা হচ্ছে, আপনি সারাদিন শুধু দেখলেন। আমি তো মনে করি সরকারের ভেতর থেকে একটা অংশ কোনো না কোনো কারণে সরকারকে কলাপস করে ফেলতে চাচ্ছে, এই যে ঘটনাগুলো, আপনার 15 বছরের যে সরকার, বিপুল অর্থ তার কাছে আছে, বিচার, রাজনীতি, অর্থনীতি সব সে নিয়ন্ত্রণ করেছে, সে ফিরে আসার চেষ্টা করবে, এটা স্বাভাবিক। আমরা
ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে ওই যে রাজনৈতিক দলগুলো আপনাকে সহযোগিতা করেছে, ওই যে শহীদ মিনারে যে প্রাণের যে জোয়ার বয়েছিল, সেই জোয়ার দিয়ে আমরা সেই ষড়যন্ত্র যেখানে প্রতিহত করার কথা, সেখানে আপনি নতুন নতুন ইস্যু সেট করছেন, যে ইস্যুগুলো আপনার গণ অভ্যুত্থানের মধ্যে ছিল না। ওই যেটা বললাম যে প্রথম আলোকে তওবা করতে হবে, এটি কি আপনার ইস্যুর মধ্যে ছিল? নো। আপনি এই যে মিডিয়াকে যে ভয়টা দেখাচ্ছেন, একে গ্রেপ্তার করছেন, তাকে গ্রেপ্তার করছেন, এই যে কতগুলো বানোয়াট মামলা দিচ্ছেন, এই যে প্রক্রিয়াগুলোর ভেতর থেকে একটা অস্থিরতা তৈরি হয়েছে, এটি কারা করেছে? মানে পরাজিত পতিত স্বৈরাচার? নো। সরকারের জায়গা থেকে সরকার চাইলে এটি বন্ধ করতে পারে। প্রতিদিন দেখছি প্রেস ক্লাব থেকে 10 জন 20 জনকে আপনি বহিষ্কার করছেন, ইত্যাদি ইত্যাদি করছেন। অর্থাৎ এই যে অস্থিরতাটা, আমি সবসময় মনে করি আপনি যখন দায়িত্ব নেবেন, আপনি যখন দায়িত্বে থাকবেন, আপনাকে কতগুলো সহনশীলতা আপনার মধ্যে থাকতে হবে। আপনাকে মানুষকে বুকে জড়িয়ে ধরতে হবে। কেন এই গণ অভ্যুত্থানের সমন্বয়কদের অনেকে ছাত্রলীগ করতেন না? করেছেন। তারা বলেছেন না যে ছাত্রলীগের একটা অংশ আছে যাদেরকে সবাইকে আমরা পাইকারি হারে করবো না। তার মানে হলো যে আপনি নিজেও স্বীকার করে নিচ্ছেন যে এই গণ অভ্যুত্থানে তাদের অনেকের সমর্থন আপনার উপরে ছিল। আজকে চট্টগ্রামে যেটা হচ্ছে, এটা কি কাঙ্ক্ষিত? এরকমের একটা পরিস্থিতি আপনার তৈরি করা প্রয়োজন ছিল? ক্রমশই আপনি জনগোষ্ঠীকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে, এবং এটি হচ্ছে পুরনো খেলা। আমি 90 সালের কথা আমার মনে আছে, 89 সালে বাবরি মসজিদ ভাঙার পরে বাংলাদেশে এরশাদ টিকে থাকার জন্য সর্বশেষ যে চেষ্টাটা করেছিল সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর, এবং রাজাদের শাসকদের এটি হচ্ছে একটি প্রবণতা, এবং শাসকরা এই ঘটনাগুলো ঘটান। বাবরি মসজিদ ভাঙার পর, আমি কথা শেষ করব এই জায়গাটায়, ভারতের প্রায় 196টা জায়গায় দাঙ্গা হয়েছিল, শুধুমাত্র পশ্চিমবঙ্গে কোনো দাঙ্গা হয়নি। তো তারপরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে জিজ্ঞেস করা হয়েছিল, সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে সারা ভারত জুড়ে দাঙ্গা, কিন্তু আপনার রাজ্যে কোনো দাঙ্গা হয়নি কেন? জ্যোতি বসু বলেছিলেন, শাসক না চাইলে দাঙ্গা হয় না, আমার সরকার দাঙ্গা চায়নি, তাই দাঙ্গা হয়নি। আমাদের এখানে এই ধরনের একটা পরিস্থিতি ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে। মোস্তফা কামাল, গণমাধ্যমের স্বাধীনতার উপর আমরা নানাভাবে আক্রমণ করতে দেখছি। প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ের সামনে হামলা ভাঙচুর সেই ঘটনার কিন্তু প্রমাণ বহন করছে। এই যে কথায় কথায় মত তৈরি হয়ে যাচ্ছে, নেপথ্যে কি? নেপথ্যে যথারীতি ষড়যন্ত্র তো আছেই, কিন্তু ষড়যন্ত্রই সব নয়। ষড়যন্ত্রকে দায়ী করে বরং নিজে দায়মুক্ত থাকার একটা চেষ্টা, যেটা এই সরকারের একটু দরকার করে না, একটাও প্রাসঙ্গিক নয়। এখন একটা ইস্যু তৈরি করা হচ্ছে, এই ইস্যুর উপর ভর করে আরেকটা ইস্যু নিজে নিজেই তৈরি হয়ে যাচ্ছে। আজ হচ্ছে কবি নজরুল, পরশু হয়ে যাচ্ছে সরোয়ার্দিতে, পাশাপাশি হয়ে যাচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজে, চলে যাচ্ছে ঢাকার পূর্বাঞ্চলে ডক্টর দুটা কলেজ ওখানে, একটি হচ্ছে রফিকুল ইসলাম আর একটা হচ্ছে কি মোল্লা কলেজ, ওটা মোল্লা কলেজ। তো এই যে প্রবণতাটা এক ধরনের নরম পেলে যা করে ওইটার একটা প্রবণতা, যেটা আপনি প্রশ্ন বলেছেন। মোল্লা কলেজে আমরা দেখলাম যে লুট করা হয়েছে। লুটের ফুটেজগুলো যা দেখছি তাতে কোনো এগুলোর মধ্যে এই ছাত্ররা কেউ ছিল ওইটার দৃশ্যত মনে হয় না অ্যাকশনগুলোতে, অন্তত ফুটেজ দেখে। তো আমি এই রাস্তা তৈরি করছি কেন, বা এই রাস্তা তৈরি করতে দিচ্ছি কেন, ওই সুযোগটা কেন দিচ্ছি, দুয়ারটা কেন খুলছি এগুলো করার? সেই ক্ষেত্রে এই সরকারের দিক থেকে নমনীয়তা কিন্তু এখন পর্যন্ত, আজকের এই সময় পর্যন্ত লক্ষণীয়। যেটা আমরা গোলমাল কিন্তু শুরুতেই করেছি, 5 আগস্টে বা 6-7 আগস্টে করেছি, যে বিপ্লব পরবর্তী সরকারটা স্বভাবতই বিপ্লবী সরকার হয়, বা বিপ্লবী সরকার না হলেও অ্যাকশনটার মধ্যে একটু বিপ্লব থাকে। কিন্তু এই সরকারের মধ্যে ওটা আমরা দেখছি না, অনেকটাই কোমল কুসুম অথবা সুশীল একটা প্রবণতা আমরা দেখছি। এত বড় ঘটনার পরও সরকারের দিক থেকে কিন্তু শক্ত পদক্ষেপ আসেনি। ধরে নেন আমরা 3 কলেজে যে সংঘর্ষের খবর আমরা বলছিলাম, সেখানে আমরা দেখেছি যে কর্মসূচি কিন্তু আগেই ঘোষণা ছিল, সুপার সানডে এবং মেগা মানডে নামে, এবং এগুলো গোপন থাকছে না, প্রকাশ্যেই তারা করছে। তাহলে তার আগ পর্যন্ত অ্যাকশন নেওয়া হলো না কেন? তো এখানে কথার ছলে বলা যায় যে পুলিশ এখনো অ্যাক্টিভ নয়, বা পুলিশের কোমর এখনো তারা সোজা করে দাঁড়াতে পারেনি। কিন্তু তারা দাঁড়াতে চাচ্ছে কিনা ওইটা কিন্তু নতুন করে আরো প্রশ্নবোধক। শরীফুজ্জামান শরীফ খুব সুস্পষ্টভাবে বলছিল যে সরকারের ভেতরেই একটি শক্তি সরকারকে কলাপস করার চেষ্টা করছে। ঠিক কলাপস আমি ওইভাবে বলবো না, ব্যর্থ হচ্ছে আমি বলবো, অথবা তারা অ্যাটেনশন দিচ্ছে না। বলতেই হয়, যেহেতু তাদের নাম শিক্ষার্থী, বৈষম্য বিরোধী শিক্ষার্থী, যেই শিক্ষার্থী নামে ডাকেন, এখন যারা ঘটনা ঘটাচ্ছে তারাও কিন্তু শিক্ষার্থীর ব্যানারেই ঘটাচ্ছে। এখন তো প্রাসঙ্গিক ছিল যদি আপনি যে 10-11টা কমিশন করেছে এর বাইরেও হিসাব করেন, বা এর মধ্য থেকেও করা যেত, যে শিক্ষা সংস্কার,
শিক্ষা নিয়ে কিন্তু কথা নেই। যেখানে শিক্ষার্থী আছে, শিক্ষকও আছেন প্রাসঙ্গিক, কিন্তু শিক্ষা সংস্কার নিয়ে কিন্তু কথা নেই। শিক্ষা সংস্কার বলতে শিক্ষা প্রাতিষ্ঠানিক, শিক্ষার পদ্ধতি, সিলেবাস ইত্যাদিতে আমরা কোনো কথা বলতে দেখছি না কাউকে। বরং প্রধান উপদেষ্টা গত সপ্তাহে মনে করিয়ে দিয়েছেন যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা কীরকম হওয়া উচিত বা কীরকম হতে পারে। খুব লক্ষ্য করবার বিষয়, কেউ কিন্তু এটাতে অ্যাটেনশন দিচ্ছেন না। নির্বাচন কবে হবে এটা নিয়ে যত প্রশ্ন আছে, চালের দাম কবে কমবে এটা নিয়ে কিন্তু প্রশ্ন নাই। এবং প্রধান উপদেষ্টা কিন্তু সম্প্রতি বলেছে যে রাজনৈতিক দলগুলো যদি বলে তারা সংস্কার চায় না, এখনই নির্বাচন দিয়ে দিব। এই কথাটার মধ্যে ওনার এক ধরনের একটা জেদ অথবা অভিমান অথবা গোস্বার একটা ভাব আছে, যে যেহেতু নির্বাচন বেশি করে চাওয়া হচ্ছে, উনি এই ধরনের একটা অভিপ্রায় ব্যক্ত করেছেন। এর মাঝে আবার ওনার যারা ভরসা, যাদের উপর ভর করে তিনি ক্ষমতাসীন, সেই সংস্কার বিরোধী অথবা বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মধ্যে যে বিভাজনটা, এর মধ্যে আপনি খেয়াল করেছেন ওনার উপদেষ্টা, যিনি যাকে মাস্টার মাইন্ড বলে তিনি পরিচয় করে দিয়েছেন, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। দেশে কিন্তু এটা নিয়ে তোলপাড় চলছে এক ধরনের, যে তার জায়গা থেকে কিন্তু এই বলার একটা ভিন্ন অর্থ আছে। যে কেউ বললো ওটার অর্থ ওইভাবে বহন করবে না। তিনি কিন্তু তাদের কিছু ব্যর্থতার কথা এনেছেন, তাদেরকে কারা ডিস্টার্ব করছে, কিভাবে ডিস্টার্ব করছে, ওইসব বিষয়ে মোটামুটি বিস্তারিত তিনি বলেছেন। সেটাও আমাদেরকে কিন্তু শঙ্কা জাগায়। তার অবস্থান থেকে বলাটা কিন্তু শঙ্কা জাগায়। অন্য কেউ বললে এরকম শঙ্কা আসতো না। তো এরকম অবস্থায় তারা যদি তাদের অবস্থানটাও পরিষ্কার করেন, বা নিজেরা অন্তত তাদের মধ্যে একটা সত্যিকারের সমন্বয়কারী বলতে যেটা বোঝায়, ওই সমন্বয়ের কোনো চিহ্ন তারা থ্রো করেন, সেই ক্ষেত্রে আমাদের ভয়টা বোধ একটু একটু হলো কমবে। যেটা উপলব্ধি করে ধারণা করা যায়, বিএনপি কিন্তু বলছে যে নির্বাচন হলে বা নির্বাচনের উদ্যোগ নিলে অর্ধেক সমস্যা থাকবে না। বিএনপির মহাসচিব সেটা বলেছেন। না বুঝে হয়তো তিনি বলেননি যে নির্বাচন যত ঘনিয়ে আসবে এই ধরনের উপাদান অথবা এই ধরনের উৎপাত বাড়তেই থাকবে। ওইটা লক্ষণ কিন্তু আমরা প্রতিনিয়তই দেখছি। সর্বশেষ যেখানে যোগ হয়েছে গরু জবাই, এখন আপনি একদিকে গরু জবাই যারা আগ্রহী তারা জবাইতে আগ্রহী হবে, আরেক পক্ষ দেখবেন হয়তো বা 2-1 দিনের মধ্যে পাঠা বলিতে আগ্রহী হবে। অর্থাৎ আপনি দরজা আমরা খুলে দিয়ে রেখেছি, এগুলো অনতিবিলম্বে সম্ভব হলে আজই বন্ধ করা উচিত। সংস্কার কমিশনের প্রধান বলেছেন যে দলগুলোর চাপে ইসি গঠন করেছে সরকার। আসলেই কি তাই? আমি প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশবন্ধনের পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশবন্ধু। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মোস্তফা কামাল, যে আলোচনায় আমরা ছিলাম, যেমনটি নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন দলগুলোর চাপে ইসি গঠন করেছে সরকার। জি, তিনি তার জায়গা থেকে অবশ্যই একটা উপলব্ধির কথা বলেছেন। আবার দৃশ্যমানভাবে আমরাও তাই দেখি, দলগুলো বিশেষ করে বিএনপি সহ কয়েকটি দল প্রতিনিয়ত নির্বাচনের চাপ দিচ্ছিল। তারা পরিষ্কার করেই বলছে যে সমস্যাটা যখন তারা এই সমস্যাটা থাকবে না যদি নির্বাচিত সরকার আসে। আরও পরিষ্কার করেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন বিএনপি যদি ক্ষমতায় নাও আসে তবুও নির্বাচন দিলে এসব সমস্যা থাকবে না। এসবের মধ্য দিয়ে আমরা একটা বার্তা তো পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইবে এবং বারবারই তারা ষড়যন্ত্রের কথা বলছে। তো সেটা তাদের রাজনীতি, তারা চাইবেন। কিন্তু একটা মানবিক কিন্তু বিবেচনায় নিতে হয় যে যারা নিহত হয়েছে আন্দোলনে তাদের পরিবারগুলোর সামনে যদি এই শব্দটা বেশি যায় নির্বাচন, আহত যারা কাতরাচ্ছে তাদের কানে যদি বেশি বেশি করে শব্দটা যায় নির্বাচন, তারা কষ্ট পায়। তারা বলছে এরই মধ্যে যে নির্বাচনের জন্য তো তারা আন্দোলন করেনি। তো আবার বাস্তবতা হচ্ছে নির্বাচন লাগবে। নির্বাচন একটি অন্যতম কারণ, এই পরিস্থিতির একমাত্র কারণ নয়। তো ওই রকম একটা অবস্থায় তো তারা চাপ দিয়েছেন, তারা নির্বাচন চেয়েছেন, আপনি দিয়ে দিচ্ছেন, মোটামুটি প্রকাশে করে ফেলছেন, বাধ্য হয়েছেন। তারা ভবিষ্যতে আরও কিছুর জন্য চাপ দিবে, আপনারা ওটা করবেন। এই মেসেজটা তো দিয়ে দিলেন যে চাপ প্রয়োগ করলে ফল আসে। তো এই বার্তাটা বোধহয় সুন্দর হয়নি যে তাদের চাপে দিয়েছেন। পরিষ্কার করতে পারতেন যে কি চাপ ছিল তাদের। এই সাথে আপনাদের প্রস্তাবনাগুলোর সাথে তারাও তো প্রস্তাব জমা দিয়েছেন যে তাদের প্রস্তাবগুলো কোন পর্যায়ে, ওই দিকে বেশি অ্যাটেনশন দিলে হয়তো বা মানুষের জন্য সেটা স্বস্তিদায়ক হতো। তারা চাপের একটা জায়গায় বলেছেন এই কথাও যে নির্বাচিত সরকার আসার পর বাজার পরিস্থিতিও ভালো হয়ে যাবে, নির্বাচিত জনপ্রতিনিধিরা সিন্ডিকেটকে দমন করতে পারবেন। বলার আর কিচ্ছু বাকি রাখছেন না কিন্তু। তো এরকম একটা অবস্থায় সংস্কার কমিশন থেকে এরকম একটা বক্তব্য আসা একটা অর্থ তো অবশ্যই আছে এবং সত্যও বলেছেন, কিন্তু সবসময় সব সত্যবোধ একটু আস্তে বলা ভালো। একেবারে প্রকাশ্য করা সেটা ঠিক নয়, সেটার মধ্যে তাদের নিজস্ব এক ধরনের
অসহায়ত্ব প্রকাশ পায়, তারা চাপের কাছে নতি স্বীকার করেছেন, এই বার্তাটা কিন্তু দিয়ে ফেলেছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব শরীফুজ্জামান শরীফ। সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার আগে ইসি গঠন হলো, কিন্তু আমরা সংস্কারের বিভিন্ন প্রস্তাবনা বা সুপারিশের যে বিষয়গুলো দেখছি সেগুলোর ভবিষ্যৎ কি? প্রথম জায়গাটা আমাদের ইলেকশন কমিশন সংস্কারের যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি দেখছি যে উনি একটু বেশি মিডিয়ার সামনে আসতে আগ্রহী এবং নানা রকমের কথাবার্তা বলে উনি আলোচনায় থাকার একটা প্রবণতা আমি আগেও তার মধ্যে দেখেছি। উনি আমাদের পরিচিত মানুষ। তো এই জায়গাটা এসে তিনি যে বক্তব্যটা দিয়েছেন এটাকে আমি একরকমের চালাকি মনে করি। চালাকি কেন? রাজনৈতিক দলগুলো যেহেতু ইলেকশনের একটা গাইডলাইন চায়, সেই কারণে তিনি হঠাৎ করে আমরা ইলেকশন কমিশনটা গঠন করেছি। রাজনৈতিক দলগুলো ইলেকশন কমিশন চায়নি, তারা একটা সময়সীমা চেয়েছিল যে আগামী 2 বছরের মধ্যে একটা রোড ম্যাপ চেয়েছিল, তারা কিন্তু ইলেকশন কমিশন চায়নি। তো রাজনৈতিক দলগুলোর সাথে চালাকি করতে গিয়ে যে আপনি তাদেরকে দেখাচ্ছেন যে তুমি আমাদের বাড়িতে মেহমান এসেছো, আমাদের কিন্তু আমরা ভালো রান্না বাড়া করছি, এই যে শশা কাটছি আমরা এটিতে সালাদ বানাবো, কিন্তু আর বাকি কোনো আয়োজনটা আপনার নেই। মানুষ কিন্তু এটি চায়নি। এটি হচ্ছে সরকারের একটা চালাকি। উনি যেটি বলেছেন এটাকে আমি চালাকি হিসাবে দেখি, এটি প্রয়োজন ছিল না। রাজনৈতিক দলগুলো গাইডলাইনটা চায়, রোড ম্যাপটা চায়, আপনি রোড ম্যাপটা দিতে পারতেন। দ্বিতীয় চালাকির জায়গাটা আমি যেটা বলতে চাই যে এই চালাকিগুলো ঠিক হচ্ছে না। মাঠে সেনাবাহিনী আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনাবাহিনী আপনি রেখেছেন, তারপরে গতকালকে আপনি আইন শৃঙ্খলা রক্ষার জন্য আপনি আবার বিজেপি নিয়োগ করছেন। তো তাহলে সরকারের এই যে সেনাবাহিনী যে মাঠে আছে তাদের কাজটা কি, তারা কি কাজটা করছেন এবং নাকি তাদেরকে আপনি কাজ করতে দিচ্ছেন না, এই বিষয়টি পরিষ্কার হওয়া দরকার। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে চাঁদাবাজির হাত বদল হয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে, চাঁদাবাজদের যদি মুখের পরিবর্তন হয়, আপনি যদি এটি জানেন আগের যে সরকার ছিল তারা বিভিন্ন জায়গা থেকে তাদের নেতাকর্মীরা চাঁদা তুলতো, তারা ভাগাভাগি করে নিত, ফুটপথ থেকে শুরু করে লঞ্চঘাট থেকে শুরু করে নানা জায়গা থেকে। এখন তো তারা নেই। এই চাঁদাটা কোথায় যাচ্ছে? এই চাঁদাটা কাদের পকেটে যাচ্ছে? এক। দ্বিতীয়ত হচ্ছে যে চাঁদাবাজি যে পরিবর্তন হয়েছে এটি আপনি জানেন, তাহলে চাঁদাবাজদেরকে আপনি ধরছেন না কেন? যে পরিবর্তিত পরিস্থিতিতে নতুন যে চাঁদাবাজদের প্রতি সরকারের এই নমনীয়তার কারণটা কি? এদের মধ্যে কেউ কি বেনিফিশিয়ারি? আপনি সংস্কারের যে বিষয়গুলো বলেছেন, মানুষের জীবন জীবিকার ইস্যুগুলোকে যদি আপনি অ্যাড্রেস না করেন, মানুষ আপনাদের এই ভাষাগুলো বোঝে না। আমি প্রায় এক দার্শনিকের কথা শুনি, এই সরকারের উপর তার একটা বিরাট প্রভাব আছে। তিনি বলছেন আমাদেরকে রাষ্ট্র গঠন করতে হবে, আমরা একটা রাষ্ট্র গঠন করতে চাচ্ছি। আপনি গ্রামের মানুষের কাছে জিজ্ঞেস করেন, তার মাথায় এই জিনিসগুলো নাই। আপনি গ্রামের না, শুধু আপনি শহরের মানুষের কাছে, আমি বিভিন্ন সময় বলি, আপনি মোহাম্মদপুরে যে জিজ্ঞেস করেন একজন মানুষের কাছে, সে কি চায়? সে প্রথম নিরাপত্তা চায়, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হোক সেটি চায়। আমরা বিভিন্ন সময় এই যে ট্যাগ লাগানোতে অভ্যস্ত। আমরা কলেজের মধ্যে একজন লুঙ্গি পরা দেখলাম, 5 জন লুঙ্গি পরা দেখলাম, আমরা হাজার হাজার ছাত্র মিছিল করে চলে গেল, সেটিকে আমরা বলছি না একজন লুঙ্গি পরা মানুষ মানেই হচ্ছে যে সে হচ্ছে আওয়ামী লীগের লোক। এটি আমরা বলতে চাইছি যে ছাত্রলীগ এসেছে, এর মধ্যে আওয়ামী লীগ এসেছে, যুবলীগ এসেছে, কেন? ওই যে লুঙ্গি পরা লোক। তো ছাত্রদের মধ্য থেকে এই যে ঘটনাটি ঘটেছে, আমি তো সরকারের কাছে জিজ্ঞেস করব যে আপনি কেন প্রতিরোধ করতে পারেননি? আমি কি আরেকজনের কাছে জিজ্ঞেস করব আমাদের শিক্ষা উপদেষ্টা কোথায়? আপনি এই ঘটনার মধ্যে তার কোনো প্রতিক্রিয়া দেখেছেন? যে ট্যাগ লাগানোর কথা বলছেন জনাব শরীফুজ্জামান শরীফ, এমন মানসিকতা কিন্তু আমরা পতিত স্বৈরাচারের মধ্যেও দেখেছি। যে কোনো কিছু করলেই বা যে কোনো কিছু ঘটনা হলেই কিন্তু আমরা দেখলাম জামাত শিবির করেছে বা এরকম কিছু বলা হতো। জামাত শিবির বিএনপি বাইরে থেকে করছে, লন্ডন থেকে পরামর্শ দিচ্ছে। এই যে ব্লেম গেমের যে কালচারটা, এটি খুব দক্ষতার সাথে এই সরকার রপ্ত করেছে। কোনো কিছু হলেই সেই কাজটি করছে। হলেই বলা হচ্ছে যে পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র রয়েছে। আমরা কি ঘটনার গভীরে প্রবেশ করতে ঢাকার জন্য, এটাকে ব্যর্থতাকে ঢাকার জন্য, এবং এদের মধ্যে যে সমন্বয়হীনতা আছে, আমরা এই যে সমালোচনা গুলো করছি, আমি শেষ করবো এই জায়গাটায়, এটা একটা যন্ত্রণার জায়গা থেকে করছি। 165 জন সমন্বয়ক, যেদিন শুনেছি গণঅভ্যুত্থানের শুরুতে, আশা করেছিলাম যে আমাদের পার্লামেন্টের 300 এমপি, আমরা 150 জন যুব নেতাকে পাচ্ছি, ছাত্র নেতাকে পাচ্ছি, তারা উঠে এসে জাতির নেতৃত্ব দেবে। আজকে তাদেরকে নিয়ে যে সমস্ত কথাবার্তা, এটা তো আমরা চাইনি। এবং এই ঘটনাগুলো দেখে এই যে 15 বছর যারা জগদ্দল পাথরের মতন ছিল, তারা ঠাট্টা মশকরা করে, হাসি ঠাট্টা করে। আর এজন্য কি আমাদের রাজনীতি সংস্কৃতি দায়ী জনাব মোস্তফা কামাল? কিছুটা তো অবশ্যই দায়ী। তো কিন্তু দায়ী না করে নিজের সুযোগটা আমি নিলাম কিনা, নিতে পারলাম কিনা, ওটার দিকে আগে দেখা উচিত। 71 বা 69 অথবা 90 অথবা 2024 বারবার আসবে না। এই সুযোগগুলো একটিও কিন্তু নিতে পারেনি। তবে বিশেষ করে ছাত্রনেতৃত্ব থেকে জাতীয় নেতৃত্বে আসার সুযোগ হয়েছে বাংলাদেশে আমলে মোটা দাগে 2 বার।
একটা 90, একটা 24। 90-তে কিন্তু কিছু কিছু এসেছে, কিন্তু মাঝপথে আবার ছিটকে পড়েছে। এবার সম্ভাবনা কিন্তু বেশি তৈরি হয়েছিল, তেমন কোনো দলীয় ট্যাগ ছাড়া তারা যেভাবে শুধুই শিক্ষার্থী হিসাবে সামনে বাড়তে পেরেছে এবং সফলও হয়েছে, আশাটা এবার বেশি ছিল, সুযোগও তৈরি হয়েছিল বেশি। কিন্তু আপনি সারা দেশ খুঁজে দেখেন ওই রকম অবস্থায় কেউ নেই, সম্ভাবনার জায়গাটা তারা এখন আর নেই, বরং তাদেরকে নিয়ে আজে বাজে মন্তব্য আসছে। আবার তারা রাজনৈতিক দল করবেন বলে আওয়াজ আছে, আবার তাদের জায়গা থেকে বলা হয় না করছি না। অর্থাৎ তাদের অবস্থানটাও কিন্তু এখন অনেকটা অন্ধকার এবং দুদুল্যমানতার মধ্যে। তো তাদের যেটা বলছিলাম, তাদের যিনি মাহফুজ আলম বলেছেন, তিনিও হয়তো তার অবস্থান থেকে সঠিক একটা পর্যবেক্ষণ করে বলেছেন। তো জাতীয় বিভিন্ন দলের নামও তিনি ইঙ্গিত করেছেন। তো ইঙ্গিত না করে তাদের সাথে বসতে পারেন, তাদের সাথে কথা বলতে পারেন, সেটা না করে খোঁচা দেয়া, খোঁচার কাজটা কিন্তু খুব বেশি হচ্ছে। দলগুলো থেকেও খোঁচা দেয়া হচ্ছে, কখনো কখনো নাম উল্লেখ না করে একদম নির্দেশ করে বলে দেয়া হচ্ছে প্রধান উপদেষ্টার ডান পাশে থাকেন অথবা বাঁ পাশে থাকেন, অথবা ওনাকে পেছনে দেখা যায় তিনি এই করেন। এটা কিন্তু আরও বাজে প্রবণতা। অর্থাৎ স্বচ্ছতার জায়গাটা তো নাই, তার উপর আপনি যে অন্ধকার শব্দটা ব্যবহার করেছেন, কালো মেঘ ব্যবহার করেছেন, ওগুলো অত্যন্ত মানানসই তাদের এইসব ক্ষেত্রে। তো এই জায়গায় তারা অবশ্যই একটা ভূমিকা নিতে পারেন, স্পষ্ট করতে পারেন নিজেদের অবস্থান। সবচেয়ে বড় কথা, সুযোগটা কাজে লাগাতে পারেন। এরকম সুযোগ বাংলাদেশে আর কখনো আসবে কিনা ওইটা নিয়ে কিন্তু সংশয় আছে। শরীফুজ্জামান শরীফ, আপনার দুলাইন মন্তব্য নিয়ে শেষ করব। আচ্ছা, শেষ কথাটা হচ্ছে যে আমাদের যে সম্ভাবনাটা তৈরি হয়েছিল সেটি যে শেষ হয়ে গেছে আমি সেটি মনে করি না। এখনো যথেষ্ট সম্ভাবনা আছে আমাদের যে প্রত্যাশিত পরিবর্তন, সেই ধরনের একটা দেশ গড়ার। আমরা যদি আমাদের ত্রুটি দুর্বলতাগুলো দূর করতে পারি, আমরা কখনোই চাই না যে যারা পালিয়ে গেছে, যারাদেরকে আমরা পতন ঘটিয়েছি, তারা এসে আবার ড্রাইভিং সিটে বসুক। এটি নির্ভর করছে সরকারের উপরে, সরকারের দক্ষতা এবং বিচক্ষণতা। এখানেই শেষ করছি দেশবন্ধুর আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।